রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুর খুব শক্তিশালী একটা হ্যাঁ, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় গানে। ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডালে গিয়া বইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। কিছু গান, কিছু তত্ত্ব একদম সত্য। তুমি ডাল ছাড়িয়া ডালে গিয়া তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডালে গিয়া বইও কোকিলা রে, তুমি গাইলে মাতালের গান গাইও। তুমি ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডাল ছাড়িয়া উড়াল দিয়া ডালে গিয়া বইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। তুমি গাইলে রাজ্জাকের গান গাইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। যেই গানে বন্ধু আর কথা ওই গানটারে গাইও, তুমি ওই গানটারে গাইও। যেই গানে বন্ধু আর কথা ওই গানটারে গাইও, তুমি ওই গানটারে গাইও। আরে আম জাম পাকিলে গাছে, আম জাম পাকিলে গাছে, নাইচা নাইচা খাইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। তুমি গাইলে রাজ্জাকের গান গাইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। কেউ যেন দেখে না কোকিল আড়াল দিয়া বইও, তুমি আড়াল দিয়া বইও। কেউ যেন দেখে না কোকিল আড়াল দিয়া বইও, তুমি আড়াল দিয়া বইও। কি বলে? আরে পড়শিরা গালি দিলে, পড়শিরা গালি দিলে, পড়শিরা গালি দিলে, কান দিয়া বুঝাইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। তুমি গাইলে মাতালের গান গাইও কোকিলা রে, গাইলে মাতালের গান গাইও। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের মিউজিক্যাল শো বা পডকাস্ট কালের সুরে। শুরুতেই সবাইকে ঈদ মোবারক বলে নিতে চাই, যেহেতু আমরা ঈদের মোমেন্টে আছি। আসলে এই যে আজকে স্টুডিওতে আমাদের গান শোনাচ্ছিলেন আমাদের
ইমরান ভাই, এবং আমরা আসলে খুবই আনন্দিত যে আজকে আপনাকে পেয়েছি। আমরা দেখি যে আপনি আসলে ঘাটে মাঠে গান করতে বেশি পছন্দ করেন, সো সেখান থেকে আমরা তুলে আজকে আপনাকে স্টুডিওতে আনতে পেরেছি এবং নিয়ে এসেছি। ব্যক্তিগতভাবে আমি তো খুব আনন্দিত, আমি বিশ্বাস করি যে যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে তারাও বেশ এনজয় করছেন ব্যাপারটা। ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই জানতে চাইবো যে আছেন কেমন, সব কিছু মিলিয়ে কি অবস্থা? আমি তো ভালো ছাড়া থাকি না, দুঃখ মনেই রাখি না, খুব ভালো থাকি। একদম একটা বাউলের জীবনযাপন। একদম সরল সরল, সবসময় সুন্দর হয়। সরল মানে এই সহজ পানি যেমন, এমন মানে থাকার সহজ চেষ্টা করি। মানুষ। হ্যাঁ, একদম মানে দিব্য জ্ঞান নিয়েই থাকি একদম। হ্যাঁ, যাতে কোনো পেরেশানি না হয়। আচ্ছা, এই সরল জীবনে, হ্যাঁ। এই সরল জীবনকে ছোটবেলা থেকেই? একদম ছোটবেলা থেকে, যখন আমি বুঝতে শিখি তখন Right. থেকেই। তো এই যে সরল জীবনে ছোটবেলা থেকে আপনি হ্যাঁ, বললেন, right. তো এই সরল জীবনের ঈদগুলো কেমন হতো? আহা, বাহ্যিক ফুটায় আমাদের এখানে। আমি আম ফ্রম নরসিংদী, Okay. অনেকেই জানে। হুম। আমাদের নরসিংদীতে বাজির মোড় নামে একটা জায়গা ছিল। আচ্ছা, হ্যাঁ, এখন কালের পরিক্রমায় হারিয়ে গেছে। বাজির মোড়। বাজির মোড় মানে খুব সুন্দর। বুঝতেছেন না, আই থিঙ্ক। হ্যাঁ, যারা Got it. দর্শক শুনতেছে তারাও বুঝতেছে যে বাজির মোড় নাম তার মানে কি হইতে পারে। আমরা অনেকেই হয়তো রিলেটও করতে পারছেন, তারা জায়গাটা হ্যাঁ, চিনতেন রাইট, এক সময়। এক্স্যাক্টলি। সো ঢাকার অনেক মানুষ এবং দূর দূরান্তের অনেক মানুষ সবাই চিনে, কারণ বাজির জন্য বিখ্যাত ছিল। বাজির মোড়। হ্যাঁ, এই জন্য অনেকে চলে আসতো ঢাকার বাইরে থেকে বাজি কেনার জন্য। সো আমার ছোটবেলা বাজি ফুটায় ফুটায় গেছে ঈদের সময়। ঈদের সময়। হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে ঈদ, হ্যাঁ। ছোটবেলা ঈদের সাথে গানের কানেকশনটা কেমন ছিল? আসলে তখন আমরা যখন ছোট, তখন হচ্ছে গিয়ে ড্যাক্সিট মাত্র আসে। ড্যাক্সিটের নাম তো শুনেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তখন আমরা ওয়াকম্যান প্রথম পাই। আচ্ছা। হ্যাঁ, এখানে কোমরে একটা ওয়াকম্যান, হ্যাঁ। সাথে হেডফোন লাগাইলেই মনে করেন ছক্কা, গান। মানে ছক্কা। আর আমি ভাগ্যবান, আমি যখন ছোটবেলা মোটামুটি 7-8-এ পড়ি, তখন থেকে আমার একটা সার্কেল ছিল স্কুলের। তারা হচ্ছে ইংলিশ গান শুনতো। তারা আমাকে জুদাস প্রিস্ট, তারা আমাকে Judas Priest, yeah. নির্বাণা, তারা Oh my আমাকে God. গানস এন্ড রোজেস, তারা আমাকে পিঙ্ক ফ্লয়েড, এইগুলার ফ্লেভার দিছে। আচ্ছা, আমি প্রচন্ড পরিমাণ আগে শুনতাম ইনিগমা। ইনিগমা। হ্যাঁ, ওকে। তো আমরা তো তখন কি কোনটা গথিক কোনটা স্পিরিচুয়াল এগুলা বুঝতাম না। Right, right. কিন্তু যতটুক বুঝতাম যে সাউন্ডগুলা বেশি টাচ, Here is some different. হ্যাঁ, ডিফারেন্ট টাচ ছিল। এক একটা তো মানে পপে একরকম। তাহলে আপনার আসলে একটা বিষয়, আমরা যেরকম শুরু করেছিলাম, এই যে সহজ মানুষ, হ্যাঁ, একদম হাটে মাঠে মাঠে ঘাটে, গান হ্যাঁ। করার মানুষটা, হ্যাঁ। এবং আবার গানস এন্ড রোজেস, আবার জুদাস 100%, প্রিস্ট, হ্যাঁ। মানে আপনি কিন্তু মাল্টিভার্স অনেক। সো হিপহপও করছি, কিন্তু আমার 4টা অ্যালবাম আছে কিন্তু হিপহপের। ও মাই গড, এটা একটা ব্যাপার কিন্তু হ্যাঁ, আসলে। এটা হচ্ছে কি আমাদের ক্রুর নাম ছিল ব্যাড বয়েজ ক্রু, বিবিসি। Okay. যারা হিপহপ করে তারা খুব ভালো করে চিনবে। আমার কো আর্টিস্ট ছিল আমাদেরই বন্ধু মানুষ হ্যাঁ। সোহান, এখন ব্ল্যাক জ্যাং। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আরো অনেক ছেলে পেলে ছিল, আমার অনেকের নাম মনে নাই। হ্যাঁ, সো আমরা প্রচন্ড পরিমাণ রাশিয়ান কালচার সেন্টারে আরসিসি, হ্যাঁ, 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 হ্যাঁ। তখন আরসিসিতে 2 রকমের শো হইতো, একটা হিপহপ হইতো, একটা প্রচন্ড পরিমাণ মেটাল, ডেথ মেটাল। Right, right, হুম। হ্যাঁ, এখন তো হারায় গেছে হ্যাঁ, এখন ব্যাপারগুলো। অত হ্যাঁ, একটা হয় এখন না। হয় না অত বেশি। সো তখন আমার 2007 থেকে 2011 পর্যন্ত 4টা অ্যালবাম বের হয়েছে হিপহপের। আচ্ছা। সো হ্যাঁ, মাল্টিভার্স অনেক কিছুই করছি। রাইট, মানে একটা খুব ভিন্ন রকম। হ্যাঁ, আর শিল্পী আমার লাইফ শুরু করছি আমি নজরুল সঙ্গীত দিয়ে। সেটা আরেকটা মাল্টিভার্স, মানে সেটা আরেকটা আরেক গল্প, আরেকটা dimension। আরেকটা ডাইমেনশন, রাইট। ঈদে এমন কোনো ঘটনা কি মনে পড়ে যেটা শুনলে এখনো খুব মানে হাসি পায়? ঈদে এমন কিছু ঘটেছে কিনা যেটা এখনো মনে হলে হাসি পায়? এটা মানুষ নিতে পারবে কিনা জানি না, বলেন না, please। খুবই উইয়ার্ডও। বলেন। আচ্ছা, ঈদে পডকাস্ট তো, আমরা উইয়ার্ড স্টোরিগুলোই শুনবো, অসুবিধা আচ্ছা, নেই। ঈদের মধ্যে আমরা 4-5 জন বন্ধু ছিলাম, আমরা খুব দুষ্ট। তারা কাঁচা পটি অথবা শুকনা পটি খুঁজতাম, কোথায় বাজ্জিটা, এটার মধ্যে গেডিন করা যাবে, বাজ্জি ফুটাবো, ব্রাস্ট হবে। আচ্ছা, Okay. এটার মধ্যে ব্রাস্ট করার মধ্যেও আমরা অন্যরকম ব্যাপার স্যাপার করতাম। যেমন হচ্ছে কি, নারিকেলের আইচা চিনেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নারিকেলের আইচার উপর দিয়ে একটা ফোঁটা থাকে, হ্যাঁ, হ্যাঁ, ওই ফোঁটা দিয়ে সলতাটা বের করতাম। আচ্ছা, বাজির আচ্ছা, হ্যাঁ, সলতাটা। বাজির। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এটা গোবরে করতাম বেশি আমরা। সো আমাদের একটা বন্ধু ছিল, নাম সজীব, ও এখন এই আমেরিকায় থাকে। আচ্ছা, আচ্ছা। সো সজীব হাসতেছিল, আমরা গোবরের মধ্যে আইচা দিয়ে মোটামুটি একটা চকলেট বাজি বলতো আচ্ছা। ওইটাকে। হ্যাঁ, হ্যাঁ। 1 টাকার, তখনকার সময় 1 টাকার বাজি অনেক স্ট্রং বাজি ছিল। এখন আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা আমার বাজি ফুটে হাতে লাগছিল। এই রকম
ক্রেজ ছিল। হ্যাঁ, হ্যাঁ। সো তখন ও তো হাসতেছিল, আমরা বাজি ফুটায় দৌড় দিছি, ও আর দৌড় দেয় না। ওর দাঁতের মধ্যে গোবরের একটা লেয়ার পড়ে গেছে। আমরা এটা এখনো পর্যন্ত আরো ভয়ঙ্করই আছে। আর যেমন ইটের ফাঁক খুঁজতাম প্রচন্ড পরিমাণ। ইট আছে না, হ্যাঁ, যেমন দেয়াল, হুম, হুম, হুম। আমরা ওয়াল বলি, ওয়ালের কোনাকাঞ্চি যেটা একটু ভাঙা ওয়াল, হ্যাঁ। ওটার মধ্যে মোটামুটি বাজ্যি ঢুকে এরকম একটা সিচুয়েশন করতাম। হ্যাঁ, হ্যাঁ। ওখানে বাজ্যি দিয়ে দৌড় মারা যেতাম এবং ওই ওয়াল টু ওয়াল নিয়ে উপরে যেতাম, এমনও সিচুয়েশন হয়েছে ভাই। অর্থাৎ বাজির সাথে আপনার আসলে ঈদটা মানে একদম হ্যাঁ, আমাদের সময় একদম একদম মানে ঈদ মানে A Z সেটা বাজিময় মনে হচ্ছে। AZ Right. সবাই নরসিংদীর যারা আছে মোটামুটি সবাই বলবে যে ঈদ মানে হচ্ছে কি আমাদের তখন ভিউ কার্ড, হ্যাঁ 10 টাকা করে ভিউ কার্ডের ব্যাপার ছিল। হ্যাঁ, এগুলা তো চলন চলে গেছে, এগুলা কত সুন্দরতম মুহূর্ত ছিল, এগুলা হারিয়ে গেছে, এগুলো আর পাবো না। রাইট। আচ্ছা, ঈদের কথা মনে হলে হ্যাঁ কোনো স্পেসিফিক গানের কথা কি মনে আসে কিনা? হ্যাঁ, কোনটা? আমরা তো একটা গানেই প্রচন্ড পরিমাণ সীমাবদ্ধ ছিলাম, ওমর রমজানের ওই রোজা শেষে এলো এই গানটা কি খুশিরে। করা হয়েছে? আপনি তো হ্যাঁ। নজরুল, আমরা কি একটু শুনে নিব না? হাই হাই কি বলে, এটা তো আমি শুনে নি। এখনো গাই। এটা মানে কারণে অকারণে যে আমি যেমন মানে দুষ্টামি করে লাপ্পা বলি এরকম, মানে কাউরে দেখে বন্ধু বান্ধব দেখো ওমর রমজানের রোজা শেষে মানে এটা এলো, অটো চলে আসে। অটো চলে আসে। আমরা শুনে নেই। শিওর। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, ও তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানে তাগি, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, ওময় পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, ও তুই বহু বছর পর এটা হুট করে। অনেক ধন্যবাদ যে Thank you. আপনি এই যে মেমোরিটা আমাদের সাথে শেয়ার Right. করলেন, এটাই আসলে চাচ্ছি। আসলে আমরা যখন ছোট ছিলাম, আমাদের যেই সম্মানটুকু ছিল মানে বড়দের প্রতি, তারপর সালাম করলে টাকাগুলা আমরা Culture. হ্যাঁ ওই কালচারটা তো এখন নাই। এখন তো ছোটরা বড়দেরকে সম্মানই করে না, খারাপ লাগে। চেঞ্জ। হয়তো বা এটা আমাদের এডুকেশন সিস্টেমের জন্য এরকম হয়ে গেছে, অথবা Social বেশি ফাস্ট হয়ে গেছি আমরা। Right. হ্যাঁ, সোশ্যালি অনেক বেশি ফাস্ট হয়ে গেছি। বাট দ্য থিং ইজ আমরা টাকা গুনতাম। হ্যাঁ, 2 টাকা থেকে শুরু করে 5 টাকা 10 টাকা এবং নতুন নোট হইতে হবে, এবং ওটাও একটা আনন্দ, বুঝাইতে পারবো না। এবং আমাদের সময় একটা চলন ছিল প্রচণ্ড পরিমাণ ভিডিও গেমসের। আমরা ওই টাকা দিয়ে মোস্তফা 97, 98, 2001 এগুলা স্ট্রিট ফাইট খেলতাম। হ্যাঁ, এগুলো যারা খেলছে তারা জানে। মানে গোল্ডেন মেমোরি। হ্যাঁ, গোল্ডেন মেমোরিজ মানে ঈদের মধ্যে ফুল প্যাকেজ, মানে ফুল লকড জাস্ট। আমাদের এই আমার এখনো মানে কান্না চলে আসে এইগুলো পাবো না। মানে হ্যাঁ, এখনো খুবই, চোখ খালি অন্যদিকে আমি চলে যায়। আপনাকে দেখে বুঝতে পারছি, মানে আপনি যে গল্পগুলো বলছেন আপনি মাঝে মধ্যে চোখ বন্ধ করে হ্যাঁ, ফেলছেন। right. সো এগুলো- আই ক্যান ফিল দ্যাট। আরেকটা ভয়ঙ্কর স্টোরি আছে, এটাও তো বলেন আচ্ছা, শুনি। আমাদের পাশেই আমাদের একটা আন্টি ছিল, উনি পরিবার পরিকল্পনা হচ্ছে করতেন। জব করতেন। আচ্ছা। সো তখনকার সময় আমরা অনেক কিছু বুঝতাম না। সো গ্যাসের স্টোভ এটা খুলে আমরা বেলুন ফুলাইতাম। বেলুন একসাথে অনেকগুলো মানে 30-40টা ফুলে যেত আর কি। হ্যাঁ, মানে এগুলা তো বেলুন ফুলায়ে এগুলা বাঁধতাম, বাইধে এটা চাঁদ রাতের কথা বলতেছি। হ্যাঁ, 1998 এর কথা বলতেছি। আই ওয়াজ ইন ক্লাস 4 তখন। ওকে। হ্যাঁ, সো আমরা একসাথে সবাই হয়ে বেলুন টেলুন ফুলায়ে, এটা হচ্ছে কি পেপার দিয়ে অনেক বড়, মোটামুটি পানস গুড্ডির নাম শুনছেন? গুড্ডিতে অনেক বড় লেস থাকে না, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন বুঝতে। গ্রামে দেখেন না? হ্যাঁ। আমরা এটাকে পানস গুড্ডি বলি নরসিংদীর ভাষায়। আচ্ছা। সো ওই রকম গুড্ডির মতো করে বড় বিশাল করে মানে ওই লেজটা- ভাতের আঠা দিয়ে লেজ বানাইছি, তারপর উড়াইয়ে দিয়ে লেজের মধ্যে আগুন জ্বালাইছি। ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, কিন্তু। এবং শুনেন না,
আসছে বাতাস, আমাদের পাশেই শোভনদের বাসা ছিল, আমাদেরই ছোটবেলার বন্ধু। ওদের বাসার পাশে হচ্ছে গিয়ে তারের খাম্বা, ঈদের আগের দিন রাতে কিন্তু কথা তারের বুঝলেন খাম্বা। 7টার সময় তারের খাম্বার মধ্যে একদম মেইন তারের লাইন চলে গেছে। সো আমরা তো একসাথে না হইলেও 20-25টা একসাথে বেলুনস একসাথে করে নিছি, টাইট আপ করে এটার মধ্যে আগুন জ্বালাইছি। আগুনটা জ্বলছে গিয়ে ওইটা আবার হচ্ছে গিয়ে আটকে গেছে, কারেন্টের তারের খাম্বার মধ্যে আটকে গেছে, আটকা ব্রাস্ট হয়েছে, 2টা তার পড়ে গেল। আমরা এলাকা থেকে দৌড়াইয়া পালাইয়া গেলাম। এরপরের দিন বিচার হইলো, সারা এলাকায় কারেন্ট চাই, সারা এলাকায় কারেন্ট নাই, বিচার হইলো আমাদের, ঠিক আছে। কিন্তু বিচারে আমরা জিতে গেছি, কারণ আমাদেরই প্রতিপক্ষ ছিল আচ্ছা ছোটবেলায় হ্যাঁ, হ্যাঁ। থাকে না খেলার হ্যাঁ, মধ্যে, থাকে। হ্যাঁ, ওদেরকে ফাঁসাইয়া দিছিলাম যে ওরা যে আমরা এটা করি নাই, হ্যাঁ। এখন যে বলে দিলে হ্যাঁ, যদি আবার ও এই দেখে, ঈদে আবার বাবু বিচার বসবে। বাবু যদি দেখে থাকিস তাহলে এটা তোর জন্য, এই ঈদে আবার বিচার বসবে। হ্যাঁ, এই দা আবার বিচার বসবে, এইবার বিচার অন্যরকম হয়ে যাবে। So, এই story। এই যে আমরা শুনছিলাম আপনার গানের গল্প, যে জি। আপনার এই মাল্টিভার্স মিউজিক্যাল লাইফে আপনি শুরু করেছিলেন নজরুল গীতি দিয়ে। নজরুল গীতি দিয়ে, right। কিন্তু প্রথম আসলে কাকে দেখে বা কোন আর্টিস্টকে দেখে মনে হয়েছিল যে আমারও গান করা উচিত, বা আমি গান করতে চাই, বা আই লাভ টু ডু মিউজিক? আচ্ছা, আমি কোনো মিউজিশিয়ানকে দেখে মিউজিশিয়ান হওয়ার চেষ্টা করি নাই। আচ্ছা আমি প্রচণ্ড পরিমাণ ফ্যান হচ্ছে গিয়ে শাহরুখ খানের, আচ্ছা কথা বুঝিয়েন। আচ্ছা তো যখন আমরা একদম অনেক ছোট, কাফি খুশি কাফি গাম, হ্যাঁ, এই টাইপের কিংবদন্তি ছবি। কিংবদন্তি ছবি, সো এটা দেখতাম। তো উনার অনেক পডকাস্টও দেখছি আগেকার সময়। সো ছোট্টবেলাতে যেহেতু গান বাজনার সাথে জড়িত ছিলাম, আর ভাগ্য ভালো যে সব কিছু ঢাকাতেই, আর আমার সারাউন্ডিংসটা, আমার বন্ধু বান্ধবগুলো পাইছি আমি জোস ছেলে পেলে, হ্যাঁ, দুর্দান্ত। তারাই বেসিক্যালি আমাকে এগুলোর সাথে পরিচয় করাইছে। সো একটা পডকাস্টে দেখছি যে প্রচণ্ড পরিমাণ ফেম, প্রচণ্ড পরিমাণ ভালোবাসা, প্রচণ্ড পরিমাণ মানুষের জলোচ্ছ্বাস। সো যখন আমি ক্লাস 1-এ, তখন প্রাইজ পাইছি, ফার্স্ট প্রাইজ, একটা প্রেশার কুকার, হ্যাঁ, প্রেশার কুকার টাইপের কিছু একটা পাইছিলাম, হটপট, হ্যাঁ, গান গেয়ে হটপট, আই এম সরি, হটপট পাইছিলাম। সো তখন তো সবাই এসে আদর টাদর করলো। আস্তে আস্তে যখন আরেকটু বুঝতে শিখি, তখন থেকে পুরো একটা জেদ চলে আসে যে একদিন, মানে আপনি দেখে যে গান গেয়ে ভালোবাসা পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ইটস কাইন্ড অফ আর্নিং। হ্যাঁ, 100%। আর দেখেন, যুদ্ধ থেমে যায় গানে, রাইট, সুর খুব শক্তিশালী একটা হ্যাঁ, ব্যাপার। অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় গানে। সো আমার কাছে যেটা মনে হয়, আল্লাহ রাসূলের পরে গান, এরপর আর কোনো প্রাণী নেই। হ্যাঁ, যেহেতু আল্লাহ রাসূল প্রসঙ্গও টানলেন, আমরা যদি এভাবেও দেখি যে ধর্মেও কিন্তু সুর খুব গুরুত্বপূর্ণ। আজান, সুরে আজান হচ্ছে, সবকিছুই, কোরআন তেলাওয়াত সুরেতে দেয় হচ্ছে। আজান, সুরে পড়ে কোরআন, সুরেতে গান করে, এটা বুঝাইতে পারবো না আপনাকে। Right, right. এটা মানে ডিপ থট, এদিকে না যাই। Right. হ্যাঁ, সো গানের অনেক প্রকারভেদ আছে, আর সুরের অনেক প্রকারভেদ আছে। আমরা যেই তত্ত্বে, ওই তত্ত্বই সত্য মেনে চলি। আপনি তত্ত্ব গানের প্রতি একটু বেশি দুর্বল, এই অনেক বিষয়টা বেশি আমি দুর্বল, লক্ষ্য হ্যাঁ। করেছি, এবং আই ফিল দ্যাট যে আপনি এই ব্যাপারগুলো ধারণ করেন অনেক বেশি। সেই থ্রোতে আমরা কি একটা তত্ত্ব গান শুনে নিব কিনা একদম। আপনার থেকে? আমি এইরকম গান গাই, অথবা এইরকম পদই করি যেই পদটা আমি আগে বুঝতে পারবো, ওই রকম কোনো পদ করি না যে পদটা আমি বুঝবো না অথবা আরেকজনকে বুঝাতে পারবো না। রাইট, সো কঠিন কথা আপনি বলতে চান না, সেটাও আমি বুঝি। এমন একটা পদ শোনাইতে পারি, যেমন এটা আমি কয়েকটা জায়গায় করছি, আবারও এইখানে করতে চাই। লেখা নাকি? না, এটা আমার কোনো লেখা না, এটা হচ্ছে গিয়ে উস্তাদ প্রফুল্ল গোসাই, আচ্ছা আচ্ছা, ওনার লেখা। উনি হচ্ছে গিয়ে আমাদের সাইজি, কেমনে বুঝাবো, লালন সাইজিরও প্রায় 20-50 বছর আগে। আচ্ছা আচ্ছা, সো ওনার একটা পদ আছে, এই পদটা আমি একটু শুনাই। সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, এই তত্ত্ব, এটা একটা গল্প, এটা অনেক বড় একটা গান, আমি শর্টকাটে আপনি করার একটু চেষ্টা করি। আমাদের শোনান একটু, হ্যাঁ, যতটুকু সম্ভব হয়। জল্লোটার গায়ে হেলান দিয়ে বসি, রেমান কুমারী কার ভাবনা ভাবছো বসি বসি। জল্লোটার গায়ে হেলান দিয়ে বসি,
রে মান কুমারী, কার ভাবনা ভাবছো বসি বসি। তুমি কার ভাবনা ভাবছো বসি বসি। অন্তরে লেগেছে আগুন, বাহিরে নাই জ্ঞান, চুলোর আগুন নিভে গেল পুরে ভাতের ফ্যান। অন্তরে লেগেছে আগুন, বাহিরে নাই জ্ঞান, চুলোর আগুন নিভে গেল পুরে ভাতের ফ্যান। তুমি কোন দেবতার করতেছ ধ্যান, তুমি কোন দেবতা, তুমি কোন দেবতার করতেছ ধ্যান। নীরব নিরল বসি রে মান কুমারী, কার ভাবনা ভাবছো বসি বসি। তুমি কার ভাবনা ভাবছো বসি বসি। এমন সময়ে গুরুজন যদি ঢোকে রান্না ঘরে, এমন তর দশারে হায় দেখে চোখের পরে। এমন সময়ে গুরুজন যদি ঢোকে রান্না ঘরে, এমন তর দশারে হায় দেখে চোখের পরে। তারা নাম রটাবে ঘরে ঘরে, নাম রটাবে নাম রটাবে ঘরে ঘরে, কারণে অকারণে মান কুমারী, কার ভাবনা ভাবছো বসি বসি। তুমি কার ভাবনা ভাবছো বসি বসি। প্রফুল্ল কয় মন হারানোর রোগে যারে ধরে, আনমনে সে ঘর করে যায় ঝরা পাতার পরে। প্রফুল্ল কয় মন হারানোর রোগে যারে ধরে, আনমনে সে ঘর করে যায় ঝরা পাতার পরে। তার ঝরে দুই নয়ন ঝরে, অঝরে দুই নয়ন ঝরে, উদাসী পবনে রে মান কুমারী, কার ভাবনা ভাবছো বসি বসি। জল লোটার গায়ে হেলান দিয়ে বসি রে মান কুমারী, তুমি কার ভাবনা ভাবছো বসি বসি। চমৎকার চমৎকার ইমরান ভাই। দর্শক, আমরা শুনছিলাম গান। আমরা আবারও ফিরবো, তবে ছোট্ট একটা ব্রেকের পর। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, ব্রেকের পর আবারও আমরা ফিরে এসেছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের কালের সুরে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইমরান ভাই। আমরা বিরতির আগেও গান শুনছিলাম। আমরা আবারও গানে যাব, তবে তার আগে একটু গল্প আপনার সাথে আমি করতে চাচ্ছি। মানুষ আপনার সম্পর্কে অনেক কিছু আসলে জানতে চায়, আপনার লাইফস্টাইল এবং আপনার এই যে ভিন্নতা, সে সমস্ত ব্যাপারে আসলে মানুষের বেশ কিছু প্রশ্ন আছে। আমি যদি প্রশ্নেই আসি, আমি শুরুটা যেটা দিয়ে করব সেটা হচ্ছে আপনার এই যে এডুকেশন বা প্রফেশনাল যে চিন্তা ভাবনা, নিজেকে আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে পরিচয় দিতে পছন্দ করেন? নিজের পেশাগত দিক থেকে, নাকি শিল্পী হিসেবে, নাকি একজন ভবঘুরে বাউল হিসেবে? আপনার কোনটা ভাল লাগে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি সবার আগে আম আ ভেরি গুড ট্রাভেলার। ওকে, হ্যাঁ, আমি এটাতে প্রচণ্ড পরিমাণ স্বাচ্ছন্দ্য বোধ করি।
শিল্পী কতটুকু হইতে পারছি জানি না, কিন্তু আমি সংরক্ষণ করতে ভালোবাসি। সো হোয়াট ইউ ক্যান সে, একজন মানে বাউল গানের আদি বাউল গান ওয়ান টেক ওয়ান সঙের সংরক্ষক হিসেবে আমাকে বলতে পারেন। আর ন্যাশনাল জিওগ্রাফি ইন্ডিয়ার আন্ডারে ফটোগ্রাফি করেছি 8.5 বছর। সো ওইটাও এসব হচ্ছে কি আমার গানের ট্রাভেলের বা মানে শিল্পী এগুলো সত্তার, থেকে, হ্যাঁ, শিল্পী শিল্পী সত্তা সত্তার থেকে, অংশ হ্যাঁ। ultimately। সো আমি নিজেকে স্পেসিফিক কোনো কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই মানে খুবই সুন্দর মানহুস, ওইটা বলতে চাই। আচ্ছা। হ্যাঁ, মান আর হুশ নিয়ে বাঁচতে চাই। এই যে দেশ মাটি, হ্যাঁ। এই মাটির সাথে আপনার সম্পর্ক অনেক বিস্তৃত। আমি ভয়ঙ্কর যতটুকু লেভেলের। জেনেছি যে আপনি বাংলাদেশের এই যে 87,000 গ্রাম, আপনার শুধু আপনি বলছিলেন যে 3,000 গ্রাম আর বাকি আছে। এই যে এত গ্রাম ঘুরলেন, বাংলাদেশের গ্রামগুলো নিয়ে আমি ছোট করে যদি আপনার থেকে একটু শুনি, হ্যাঁ, আমি একটু শুনতে চাই যে এক কথায় কি বলবেন? আমাদের বাংলাদেশের মতো সুন্দর আমি তো ঘুরছি, আল্লাহ তো ঘুরাইছে, দেশের বাইরেও ঘুরছি অনেক জায়গায়। আমাদের মতো ওয়েদার, আমাদের মতো আমরা যে মন দিয়ে মানে আনমনা হয়েও ঘুরলে কোনো সমস্যা হয় না। আমি আমার দেশ সেফেস্ট, অবশ্যই নিজের দেশ সবসময় সুন্দর, সবসময় বিউটিফুল, বাট মানে আমি যদি আমার দেশের নাগরিকও না হইতাম তবু বলতাম আমার দেশ সবচেয়ে সুন্দর। কারণ আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশের ওয়েদার, আমাদের দেশের কালচার, আমার মনে হয় না খুব কম জায়গাতে এরকম কালচার আছে। হ্যাঁ, 53-54টা ভাষা চিন্তা করা যায়। হ্যাঁ, এই যে গ্রামগুলো ঘুরলেন, হ্যাঁ, এই যে মানুষের সাথে মিশলেন, হ্যাঁ। এই মানুষদের কথা মনে হলে, এই স্মৃতি মনে হলে কোন গান মনে পড়ে, বা কোন গান আপনি এই গ্রামগুলোকে উৎসর্গ করে আমাদের একটু শোনাতে চান? দেখেন, আসলে টাইম ইজ ভেরি শর্ট, রাইট? জীবন খুবই ছোট, জীবনে আনন্দ ছাড়া আমি কোনো কিছু নেই। আর দুঃখ কষ্ট যেগুলো আছে, এটা মানে প্রত্যেকটা মানুষের লাইফে থাকবেই। আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং যে কষ্টের ব্যাপারটা ওইটাই হচ্ছে কি আপনার স্ট্রেংথ। রাইট। সো ওই স্ট্রেংথ থেকে আমি গ্রাম বাংলায় গেলে হরেক রকমের গানই শোনাই, কিন্তু কিছু গান, কিছু তত্ত্ব একদম সত্য, যে সহজ মানুষ ভজরে মন। হ্যাঁ, ভজে দেখনারে মন দিব্য জ্ঞানে। তো দিব্যজ্ঞানে। আমি সবসময় বলি যে সময়েরটা সময়ে করা উচিত, টাইমেরটা টাইমে করে ফেলা উচিত, আর মরতে যে হবে এটা মাথায় নেওয়া উচিত। সো এটা নিয়ে একটা পদ আছে যেটা আমি গ্রামে শোনাই মানুষদেরকে। মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, মনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইসো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি ঘর লইয়া। সন্ধ্যা হলে বন্ধ হবে সকল দোকান পাট, যাইবার কালে যদি রে মন খালি হাতে যা, জানি সন্ধ্যা হলে বন্ধ হবে সকল দোকান পাট, যাইবার কালে যদি রে মন খালি হাতে যান, তোমার মহাজন যারা তোমায় দেবে হাত করা, তোমার মহাজন যারা তোমায় দেবে
হাত করা, পথে পথে ঘুরবি কাঙ্গাল হইয়া রে, পথে পথে ঘুরবি কাঙ্গাল হইয়া। মোনাই সওদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইসো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি ধন লইয়া। সেই সদাগর কি আপনি? দেশ জুড়ে ঘুরলেন, আমি, আপনি, আমরা সবাই সবাই? সবাই সবাই মুসাফির। যার যার ভিতরে জীবন আছে সেই মুসাফির। সেই মানে অন্তত কথা বলতে যে জানে। হ্যাঁ, আমরা যারা আশরাফুল মাকলুকাত আছি, আমাদের মরতে হবে, সকল প্রাণীরই মরণ কনফার্ম। সো এটাও চিন্তা করতে হবে। আর গ্রামের মানুষ এই জিনিসগুলা বেশি রিলেট করে, আপনি দেখবেন যে ধর্মান্ধ থাকে অনেক বেশি। সো এবং তারা গানগুলাকে প্রচণ্ড পরিমাণ অনুকরণ করে। আমি আমার লাইফে যা শিখছি, আমার পড়াশোনা থেকে আমি তা শিখি নাই, যা আমি ঘুরে যা জীবন থেকে শিখেছেন, যা জীবন এবং পৃথিবী হ্যাঁ, আপনাকে শিখিয়েছে, এটা কোথাও পাবো না, নোওয়্যার। রাইট। নোওয়্যার। আমরা আপনার গান শুনছিলাম, আমি শুনতে শুনতে একটা বিষয় ভাবছিলাম, এই যে আপনি মাটির গান যেভাবে করেন, আপনি কিন্তু শুধু গান নিয়ে অনেক কিছু করতে পারতেন, কিন্তু আমি দেখলাম, এটা আমার অবজারভেশন, আমি মনে করি দর্শকরাও একই অবজারভেশন আছে তাদের। সেই অবজারভেশনটা হলো, আপনি নিজে গান করার চাইতেও বেশি আমি দেখেছি যে আপনি অনেক সময় রাস্তাঘাট, সাগর পারে শিল্পী খুঁজে বেড়ান। সো এইটা কেন আপনি করেন? বা নিজে তো আপনি গাইতে পারেন ভালো, কিন্তু তারপরেও আপনি দেখি যে শিল্পী খুঁজে আনতে পছন্দ করেন। হোয়াই ইউ ডু দ্যাট? হ্যাঁ, কঠিন এইগুলা মানে বলা উচিত না, তবুও আমার আঙ্গুল দিতে ভালো লাগে মুরব্বীদের চোখের উপরে। খুবই পছন্দ করি, বাম হাত ডান হাত দুইটাই দিই। আমার খুবই কাছের মানুষ ছিলেন বাচ্চু ভাই, আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার। আমার খুবই পছন্দ করতেন, আমাকে খুবই আদর করতেন। সো আমি সবসময় বলি, বছরে বলছি যে একজন বাচ্চু আরেকজন বাচ্চুকে কেন তৈরি করে দিয়ে গেল না? একজন বাচ্চু তো আরেকজন বাচ্চুরে তৈরি করতে পারতো। নিজের অভাব। হ্যাঁ, উনি তো প্রয়াত। হ্যাঁ, সো উনাকে নিয়েই বলি। সো আমার কথা হচ্ছে গিয়ে, আমাদের এত কালচারাল ব্যাপ্তি, এত বড় সারাউন্ডিংস, সবাই সবার ইয়ানাফসি নিজেরটা করতে করতে টায়ার্ড। হ্যাঁ, তো অন্য যারা আছে তারা ঘুরতে মনে করেন লেটসে একটা অডিশনে আসলো। হ্যাঁ, অডিশনে যে এখন জাজমেন্টের অবস্থা, আমি বলতে চাই না কোনো কিছু এগুলো নিয়ে। সো জাজরা আরও একটা, যারা আসে গান করার জন্য তাদেরকে এমনভাবে ডাউন করে অথবা এমন একটা কিছু বলে দেয়, ওর মন থেকে মরে যায় গান। এবং আপনি দেখবেন কুষ্টিয়াতে যান, ময়মনসিংহে যান, নেত্রকোনাতে যান, আমাদের নরসিংদীতে যান, উত্তরবঙ্গের রংপুরের দিকে যান, ওইদিকে বাবাইয়া ভাটিয়ালি, খুব ভালো ভালো শিল্পী আছে, প্রকৃতি যাদের বানাচ্ছে। হ্যাঁ, যাদেরকে প্রকৃতি বানাচ্ছে, তারা না ফ্লোর পায় না। সো আমি জানি না, আমার ছোট্ট জ্ঞানে আমার কাছে মনে হয় যে আমি আমার প্ল্যাটফর্মটা তো রেডি করছি, আমার প্ল্যাটফর্মটা কেন ওদের হবে না? সো আই গেভ দ্যাম মাই প্ল্যাটফর্ম, দ্যাটস ওয়াই আপনি। হ্যাঁ, আমি এই জন্য হচ্ছে গিয়ে বেশি ভালোবাসি ওই কাজগুলো করতে। এবং দেখেন, এক দিক দিয়ে কি হয়, 3 থেকে 4টা জিনিস ওদের লাইফে চেঞ্জেস আসে। এক হচ্ছে গিয়ে আমি সবার আগে তাদের এডুকেশন কনফার্ম করি, এনশিওর করি, তাদেরকে এন্টারপ্রেনার বানাই, তাদের ফুল ফ্যামিলি তার মাধ্যমে চেঞ্জ করার চেষ্টা করি। একজন শিল্পী হওয়ার চাইতে আপনি শিল্পীদেরকে মডারেট করা বা তাদেরকে একটু গোছানো, সেটাতে আপনি বেশি জোর দিচ্ছেন। হ্যাঁ, গোছানো বলতে হচ্ছে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে কি গোগোবর গান গায় ভাই, এর থেকে 1000 টাইম বেটার গান ওরা গাচ্ছে। তো ওরা কেন আসবে না? ওরা ওই অশিক্ষিত বলে, ওরা গ্রামের থেকে, ওরা গরিব বলে? আরে তুই অত তোর ব্যাকগ্রাউন্ড চেক কর, তুই কোন জায়গার জমিদার ছিলি, তুই অত তোর দাদা নানা ধানি লাগাইছে,
তাহলে তুই কোন দিক দিয়ে আসছস? তোর না না দাদা দেখ তোর পূর্বপুরুষ তো ধান মান লাগাইছে অথবা ধান বাইরে আসছে। এই যে যেটা আমাদের যেটা আর কি যেটা আমাদের অতীত বাংলাদেশি মানুষ রাইট তুমি বাংলাদেশে আইসা তুমি তো ওই যে আমার আমেরিকা থাকতো। Right, হোয়াট দ্য হ্যাক ইজ দিস? নো ইমরান ভাই আমরা আপনার ওপিনিয়নটা শুনছিলাম, এটা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দর্শক আপনারাও হয়তো এই উত্তর পেয়েছেন। আমরা এই গল্পের শেষ করার মধ্য দিয়ে আমরা আরেকটা বিরতি নিচ্ছি। এই বিরতির পর আমরা কিন্তু আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। জানো কি তুমি কোথায় হারাই এই আমি? জানো কি তুমি কোথায় হারাই এই আমি? জানো কি তুমি, বোঝো কি তুমি এই ভালোবাসার কান্না? জানো কি তুমি, বোঝো কি তুমি এই ভালোবাসার কান্না? না 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 আধারে স্তব্ধতার মাঝে মিশে গেছি এই আমি। ভোরেরই শিশির কণায় তোমায় আমি খুঁজি। আধারে স্তব্ধতার মাঝে মিশে গেছি এই আমি। ভোরেরই শিশির কণায় তোমায় আমি খুঁজি। কেন যে বৃষ্টির মতো ঝরে দু চোখে? জানো কি তুমি, বোঝো কি তুমি এই ভালোবাসার কান্না? জানো কি তুমি, বোঝো কি তুমি এই ভালোবাসার কান্না? দর্শক আমরা আবারও ফিরে এসেছি বিরতির পর, কিন্তু ফিরলাম গানে গানে। আমরা ইমরান ভাইয়ের কাছে আবারও যাব। বিরতির আগে কিন্তু আমরা শুনছিলাম যে আপনি বলছিলেন যে গুরু আমাদের আয়ুব বাচ্চু স্যারের কথা বলছিলেন আপনি, আপনার খুব কাছের মানুষ। আমি দুইজন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে দুইটা ওপিনিয়ন জানতে চাই, আপনি ছোট ছোট শব্দে তাদের নিয়ে উত্তর দিবেন। এক, আমাদের গুরু জেমস। দুই, আমাদের আয়ুব বাচ্চু স্যার। আপনার দুটি শব্দে আপনি দুইজনকে ব্যাখ্যা করুন। দুটি শব্দে। জেমস ভাই গুরু গম্ভীর, বাচ্চু ভাই প্রাণবন্ত। এই দুইটাই দুজনের সাথে আমার খুব কাছাকাছি মিশা হয়েছে। দুজনের সাথে আলহামদুলিল্লাহ স্টেজ শেয়ার হয়েছে। দুজনকে খুব কাছ থেকে দেখতে পাইছি। দুজনের সাথে আড্ডা দেওয়ার মুহূর্ত হয়েছে। বাট জেমস ভাই যেমন একটা ভার, বাচ্চু ভাইয়ের আরও ভয়ঙ্কর ভার, মানে
গুরুর গুরু, দ্য মাস্টার অফ দ্য মাস্টার্স, হ্যাঁ। বাট বাচ্চু ভাই টানতেন বেশি ইয়াং ছেলে পেলেদেরকে। এই জায়গাটায় যদি আমি আপনার থেকে দুইজনের দুটো ছোট ছোট মেমোরি, আয়ুব বাচ্চুর সাথে খুব মানে কোন মেমোরিটা আপনাকে খুব বেশি পড়ায়, এবং জেমস ভাইয়ের সাথেও কোন মেমোরিটা আপনার খুব বেশি মনে পড়ে, আমি একটু শুনতে চাই। জেমস ভাইয়ের সাথে একটা মেমোরিজ আমার আছে হচ্ছে কি এইটা নাটোরে একটা কনসার্টে। ওকে। হ্যাঁ, সো হিউজ পরিমাণ গ্যাদার ছিল। একে তো মানে জেমস বলতে তো মনে করেন গাছ ভাঙা পড়তে, হ্যাঁ এটাই হয়, এটাই। হ্যাঁ, গাছ ভেঙে পড়তে, যেখানেই জেমস সেখানেই জনস্রোত। সো নাটোরে আমরা একসাথে আমাদের পাশাপাশি হচ্ছে কি গ্রিন রুম ছিল। সো আমরা যখন গ্রিন রুমে ঢুকি, পুলিশ সামনে তো অনেক পুলিশ টুলিশ ছিল। সো জেমস ভাই আমাকে পিছনে কলার থেকে টান দিছিল, কারণ হচ্ছে কি আমাকে মানুষ স্রোতের ভিতরে নিয়ে চলে যাচ্ছিল, আপনাকে সেভ করার জন্য বলে তুই আমার কাছে আয়। আইসাই জাস্ট আমি বসের পিছনে চলে গেছি, জেমস ভাই। হ্যাঁ, জেমস ভাইয়ের। এই হচ্ছে কি একটা বসের সাথে আমার মেমোরি। আর বাচ্চু ভাইয়ের সাথে আমার অগণিত মেমোরি, কোনটা বলবো, সবগুলো একটা থেকে একটা মেমোরি সুন্দর। একটা মেমোরি যদি আমি যেটা বলি, আপনাকে এখন খুব বেশি পড়ায় যে আজ বাচ্চু ভাই নেই কিন্তু স্মৃতিটা রয়ে গেছে, এরকম একটা মেমোরি দেখেন, শুনি। আমাদের চিটাগাংয়ে একটা কনসার্ট ছিল। চিটাগাংয়ে আমরা কনসার্ট শেষ করছি। কনসার্ট শেষ করে বসের লাস্ট কনসার্ট চিটাগাংয়ে, শেষ কনসার্টের দিনের স্মৃতি এটা। হ্যাঁ, শেষ কনসার্টে আমরা এভিনিউতে খাওয়া দাওয়া করলাম, ধুমায় মানে বস সবসময় উঠতো এভিনিউতে, হ্যাঁ, চিটাগাংয়ে। তো এভিনিউতে ওঠার সময় 301 নম্বর রুম বসের ছিল, 302 নম্বর রুম হচ্ছে গিয়ে বলে এখানে ইমরান রে দে, হ্যাঁ, শাহেদ রে দে, মানে শাহেদ হচ্ছে গিয়ে যার মাধ্যমে আমি বাচ্চু ভাইরে পাইছি। হ্যাঁ, সো যাই হোক, ওইটা আমার উনিও বড় ভাই। চিটাগংয়ের? হ্যাঁ, উনিও চিটাগংয়ের। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণ ভালোবাসার মানুষজন ওরা। সো তখন আমরা খাওয়া দাওয়া করে চিটাগাং থেকে চলে যাই। চিটাগাং থেকে হচ্ছে কি আমি চলে যাই হচ্ছে গিয়ে আবার রাজশাহীতে কনসার্ট ছিল আমার। আচ্ছা। সো আমি যখন রাজশাহী যাই, রাজশাহীতে কনসার্ট শেষ করছি। কনসার্ট শেষ করার 17 তারিখ রাত, 18 তারিখ সকালবেলা শুনি হচ্ছে গিয়ে বস নাই। মানে খুব দ্রুততম সময়। হ্যাঁ, কীভাবে যে আসছি রাজশাহী থেকে ঢাকা, শকিং একটা নিউজ। হ্যাঁ, এটা আমি জানি। ঢাকায় এসে সবার আগে মানে যেভাবে ছিলাম ওইভাবেই চলে গেছিলাম হচ্ছে গিয়ে বসকে দেখার জন্য। আমি এইভাবে ওরে দেখবো আমি চিন্তা করতে পারি নাই, চিন্তা করতেও চাই না। ওনাকে আমি পাইছিলাম হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতরে। হ্যাঁ, ওনার কপাল থেকে যা আছে সব নীল হয়ে গেছিলো, রকগুলা বের হয়ে গেছিলো, ডিপ ফ্রিজের ভিতরে ছিল। আমি যখন ওইখানে যাই হোক, আমি চাইছিলাম হচ্ছে কি আমি না, আমার মতো আরও যারা আছে যারা ওকে ভালোবাসে, তারা চাইছিল যে বাচ্চু ভাই আরও বাঁচুক, আরও অনেক দিন বাঁচুক, ইয়াং ছেলেপেলের জন্য কাজ করুক। 30-32টা ব্যান্ড নিয়ে চলে যাওয়াটা তো একটা শকিং ব্যাপার। 30-32টা ব্যান্ড নিয়ে এভাবে মুভ করতেছিল। আমরা আরটিভিতে, আমার এখনো মনে আছে, আরটিভিতে আমরা আর্ট জেনারেশন নামে একটা প্রোগ্রাম, হ্যাঁ, সো আর্ট জেনারেশনে প্রায় বাংলাদেশে আই এম দ্য অনলি ওয়ান পার্সন যে আউট অফ চিটাগং, তবু আমাকে চিটাগংয়ের ভিতরে গেট ইন করছে। আমি এটা জীবনেও ভুলবো না, জীবনেও না। ওদের 30টা ব্যান্ড, 32টা ব্যান্ড হয়েছিল। আর্ট জেনারেশনের প্রায় প্রত্যেকটা এপিসোড আমার দেখা, মানে এত ভালো, হ্যাঁ, খুবই সুন্দর সিনক্রোনাইজ ছিল। আমি আমার ব্যান্ড ম্যাট্রিক্যাল নতুন যারা ছিল সবাই, আমার ব্যান্ডের নামও কিন্তু বসের দেওয়া, নাম সুতরাং দ্য কজ, ওইটাও কিন্তু বসের দেওয়া। বস মারা গেছে, আমার ব্যান্ডটারে আমি চুপ করায় রাখছি। আয়ুব বাচ্চুর স্মৃতিতেই কি আবার কখনো সুতরাং ফিরবে? হ্যাঁ, সুতরাং ফিরবেই। এবং বস চাইছিল যে তুই এটা নষ্ট করিস না, এমনি বলছিল। আমাকে অনেক কিছু বলে গেছে, আমি আপনাকে বুঝাতে পারবো না, এগুলো আমি বলতেও চাই না এখানে। কিছু স্মৃতি একান্ত ব্যক্তিগত, যা যা বলে গেছে সব মানে ওনার পার্শ্ব সব কিছু নিয়েই বলে গেছে। আপনার জীবনের একটা মানে ভার্সিটালিটি আসলে অনেক বেশি ব্যাপ্তি। যেমন আমরা এখন জেমস এবং আয়ুব বাচ্চু সম্পর্কে একটু জানলাম আপনার থেকে। আমি আরেকটা জায়গায় একটু ফিরবো, প্লিজ। আমাদের আব্দুল করিম, যিনি বাউল সম্রাট, ওনার সম্পর্কে আপনার অবজারভেশন যদি ছোট করে 20 সেকেন্ডের মধ্যে আমরা একটু শুনি। আব্দুল করিম সাহেব হচ্ছে গিয়ে এখনকার যুগের লালন, এক কথাই বলবো আমি। উনার মতো
উনি যে দেহতত্ত্ব লিখছে, উনি যে সাধারণ আমাদের সাইজি যেমন লালন সাই যেমন হচ্ছে গিয়ে সব কিছু নিয়ে লিখতো, মানে বিগত শতাব্দীর লালন সাই আমরা হ্যাঁ, আপনার থেকে উপাধি পেয়েছি। হ্যাঁ, নাও উনি হচ্ছে গিয়ে এখনকার যুগের লালন সাই, রাইট, এক কথায় যদি আমি বলি। ঠিক আছে, আমরা একটু শেষ পর্যায়ে, হ্যাঁ। তার আগে একদম টোটালি একটা ডিফারেন্ট চ্যাপ্টারে চলে যাব আপনার জীবনের। Okay, হ্যাঁ। এতক্ষণ তো আমরা মিউজিশিয়ান ইমরানের সঙ্গে আলাপ হ্যাঁ, করছিলাম, হ্যাঁ। এখন যাব 2022 সালে হ্যাঁ। কান চলচ্চিত্র উৎসব, যেটি বিশ্বে আলোচিত। ডেজাভুতে আপনি অভিনয় করেছিলেন। হ্যাঁ। সো সেই ডেজাভুর পরে কিন্তু আমরা আর আপনাকে অভিনয়ে দেখতে পাইনি। আবার কবে দেখতে পাবো, আদৌ দেখতে পাবো কিনা, এই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি বললাম না, আমি হচ্ছে কি খুবই বুঝে শুনে কাজ করি, মানে খুব কম কাজ করব কিন্তু খুব সুন্দর হতে হিসাব হবে। করে। আমার লাইফের ফার্স্ট ওই শর্ট ফিল্ম মুভিটা করা ডেজাভু, এবং এটা যে কান ফেস্টিভ্যালে উইনার হয়ে যাবে এটা আমি কল্পনা করতে পারি নাই। আরেকটা মজার ব্যাপার আছে, এটা আমরা নমিনেশন পাইছি অস্কারের, আচ্ছা, ও মাই এটা গড, এখন বলে কবে দিলাম। কবে? এটা নমিনেশন পাইছি, এটা এখনো পর্যন্ত আমার ডিরেক্টর আমাকে বলছে যে এগুলো স্টপ রাখতে, তবু আমি বলে দিলাম এখানে। আচ্ছা, ধন্যবাদ যে আপনি অডিয়েন্সকে এটা জানিয়েছেন So, কালের কণ্ঠে। এই জন্য হচ্ছে কি আমরা মুভিটা এখনো পর্যন্ত, এটা 24 মিনিটের মুভি। ওকে, এই মুভিটা স্টোরিটা হচ্ছে কি দুইটা ব্যাপার নিয়ে, একটা হচ্ছে কি নারীরা মানুষের চেয়েও বেশি মানুষ, আরেকটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, এটার জন্য হচ্ছে কি আমার ওইখানে নাম ছিল বিবেক, ওইখানে আমার কয়েকটা ভয়ঙ্কর সুন্দর ডায়লগ ছিল। হ্যাঁ, ডায়লগগুলো হয়তো বা একটু রিভাইজ দিলে আবার, তাহলে সেই সেই ডায়লগ থেকে একটু দু একটা লাইন শুনতে পারবেন না? যেমন হচ্ছে গিয়ে আহা বিবেক, মানে এটা আমাকে জীবন বলতেছে, আহা বিবেক, বহুদিন পরে তোমার চমৎকার গলার গান শুনলাম, তো আছো কেমন, কেনই বা এই উল্টা পথে। আর আমার উত্তর ছিল প্রকৃতির সৃষ্টি কি, আমি তো সদা সুখী, আমি তো সদা সুখী, সৃষ্টি সেরা সৃষ্টি, সমুদ্রকে একটু শ্বাস নেওয়ার ব্যবস্থা করছিলাম। আর যাই হোক, ভুলে গেছি। আমি একটা জিনিস দেখলাম যে আপনি ব্যক্তিগত জীবনে যেমন হ্যাঁ। বিবেক চরিত্রটা তো সেই প্রতিনিধিত্বই করছিল। এটার জন্যই আমাকে বিবেক চরিত্র দেওয়া হয়েছে। আমার যে রায়হান শশী ভাই, আমার যে ডিরেক্টর, হ্যাঁ, হ্যাঁ। উনি বুঝেছে, বলে এটা তোর, এটা তুই আসলে। রাইট, এটা এবং তুই না যে সেটাই নাচার, আপনি হ্যাঁ। শুরুতেই আসলে কিন্তু বলছিলেন যে আমি খুব সুখী মানুষ। হ্যাঁ, আমি আমার লাইফে তো কখনো, আমরা কি আবার সেই অভিনেতা ইমরানকে দেখতে পাবো? হ্যাঁ, সুন্দর কাজ, ভাইয়ার কাজই করব। আসলে আমাদের সারাউন্ডিংসটা, এই যে কালচারাল যে সারাউন্ডিংস, এটা যে টিম এ, টিম বি, টিম সি না হইলে তো হয় না। আমি কোনো টিমের ভিত্তেই নাই ভাই, একদম স্পষ্ট কথা। আমি কোনো টিম মেনটেনও করি না, আমি মেনটেন করি জঙ্গল, আমি মেনটেন করি প্রকৃতি। আমার যারে ভালো লাগবে, যে আমাকে ভালো লাগবে, সে আমাকে ডাক দেবে। আমি এগুলা নিয়ে কোনো হেডই কিনি না, যেটা হওয়ার অটোমেটিক, অটোমেটিক হবে। রাইট, ন্যাচারালি। আমি প্রচণ্ড বিশ্বাস করি, জানেন, আমার ফিউচার, আমার সব কিছু প্রেজেন্ট, আমি এখন যা তা আজকের জন্য বাঁচে। হ্যাঁ, আজকের জন্য বাঁচা, পরেরটা আমি আই ডোন্ট কেয়ার ভাই। সেটাই জীবন, বাউলের জীবন তো এরকম ভাই আমি এটা চিন্তাই করি না, এবং আমি আমার লাইফে কোনো টাকা জমাই নেই। আমি কোনো টাকা জমাই, কোনো সঞ্চয় নেই আমার লাইফে, কোনো সঞ্চয় নেই। এবং এটা এবং আমি আপনি আমার প্রয়োজনও মনে করেন না। আমি প্রয়োজনও মনে করি না। আমি আমার লাইফে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো জটিল রোগও দেয় নাই। এখনো পর্যন্ত একটা নাপা ট্যাবলেট কি স্বাদ এটাও জানি না, খাওয়ারও দরকার হয় না, আমি ভালো থাকি। দর্শক, আমরা শুনছিলাম শেষ পর্যায়ে এসে অভিনেতা ইমরানের গল্প, কিন্তু শেষ আমরা অভিনেতা ইমরানকে দিয়ে করছি না, আমরা একটা গান দিয়েই শেষ করছি। বিদায় নিচ্ছি আজকের মতো কালের কণ্ঠের কালের সুর থেকে। এই সিটে আমরা এরকমই কোনো একজন গুণী শিল্পীকে আবারও হয়তো পাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, আমরা একটা গানে বিদায় নিচ্ছি। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জ্বর জ্বর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে।
অরণ্য জঙ্গলার মাঝে, অরণ্য জঙ্গলার মাঝে, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর। ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর বন্ধু। ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর বন্ধু। তোর লাইগা রে বন্ধু, তোর লাইগা রে আমার তনু জ্বর জ্বর। মনে লয় সারিয়া যাইতাম ধুইয়া বাড়ি ঘর বন্ধু, তোর লাইগা রে। বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে। বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে। ডাল ভাঙ্গিয়া রোদ ওঠে আপন কর্ম দোষের বন্ধু। ডাল ভাঙ্গিয়া রোদ ওঠে আপন কর্ম দোষের বন্ধু। তোর লাইগা রে বন্ধু, তোর লাইগা রে আমার তনু জ্বর জ্বর। মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু, তোর লাইগা রে। অনেক ধন্যবাদ ইমরান ভাই, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ আমাদের দর্শকদের যারা এতক্ষণ আমাদের গান এবং গল্প শুনছিলেন। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আরেকটা কথা আছে আমার, কথাটা হচ্ছে প্রচণ্ড সবুজ দেখবেন ভাই। প্রচন্ড সবুজ দেখার আহ্বান জানিয়েছেন প্রচণ্ড ইমরান ভাই। সবুজ, প্রচণ্ড সবুজ দেখতে হবে, প্রচণ্ড প্রকৃতির কাছে থাকতে হবে। দর্শকদের কাছে আমরাও এমন আবেদন জানাচ্ছি এবং আজকে বিদায় নিচ্ছি।